যে আপনাদেরকে নিয়ে বিভিন্নভাবে আপনার নাম ধরে, মুস্তাক ভাইয়ের নাম ধরে মানে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, এই বিষয়টা আপনি কি বলবেন? আমি আসলে এত থেকে এত লক্ষ্য করিনি। যারা আমাদের বইগুলো কিনতে চেয়েছেন, আমাদের সাথে ছবি তুলতে এসেছে, আমাদেরকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, তাদের সাথে আমরা আমাদের সময়টুকু কাটাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল তাদের সাথে। আপনি খুব কম বয়সেই খুব বড় কিছু ডিসিশন নিয়েছেন। ভাই বলছেন যে অনেক সাফার করেছেন আপনারা, অনেক স্ট্রাগল পিরিয়ড পার করে আপনি এই অবস্থায় এসেছেন। এখনো পর্যন্ত অনেক স্ট্রাগল আপনাকে ফেস করতে হচ্ছে। কীভাবে ফেস করছেন আর সামনের দিনে আসলে পরিকল্পনা কী এই বিষয়গুলো নিয়ে কীভাবে হ্যান্ডেল করবেন? অনেকটা সাহস নিয়েই ফেস করছি। আর আমি সবসময় আমার নিজের সিদ্ধান্তে অটল থেকেছি, তাই কখনো কোনো কিছু আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি, কিংবা আমার জায়গা থেকে আমাকে কোনো কিছু নড়াতে পারেনি। মানে আমরা দেখি যখন আমরা কোনো ব্যতিক্রম কিছু করি, যেমন আপনার থেকে কিছুটা ব্যতিক্রম, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে অনেকে একটু রাগ ঢাক রাখার চেষ্টা করে, একটু লুকিয়ে রাখার চেষ্টা করে। আমাদের আপনারা নিজেদেরকে এক্সপোজ করছেন, বই লিখছেন, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন, এইটার কারণটা কি? এটার উত্তরটা আমি একটু নিচ্ছি। জি জি জি। বিষয়টা আমি ওকে যখন বিয়ে করার পর আমরা তো আসলে গোপনে বিয়ে করেছিলাম। বিয়ে করার পরে বিষয়টা গোপনই ছিল, 2 মাস গোপন ছিল। তারপর যখন এটা বিভিন্নভাবে জানাজানি হলো, তখন আমরা অনেক ট্রাই করেছি, অনেক, যেমন সাংবাদিক থেকে দূরে থাকার জন্য আমরা দূরে চলে গেছি, মানে এভাবে এটাকে প্রাইভেট রাখতে চেয়েছি। কিন্তু একটি পর্যায়ে তখন আমরা দেখলাম এটা নিয়ে বিভিন্ন কল্পকাহিনী হচ্ছে, সত্য মিথ্যা বলছে যে তাকে আমি জোর করে বিয়ে করেছি, আমরা মানে তাকে নির্যাতন করেছি, এগুলো নানান কাহিনী আসলো। তখন তারপর আমরা অনেক দিন নিশ্চুপ, আমরা দূরে দূরে আছি, বুঝছেন? কারণ আমরা চাই নাই এটা নিয়ে, মানে কারণ এটা আমাদের প্রাইভেট লাইফটা আমরা প্রাইভেট রাখতে চেয়েছি। কিন্তু যখন দেখলাম যে না, এটা নিয়ে খালি শুধু বিভিন্ন কল্পকাহিনী হচ্ছে, মানে সত্য থেকে মিথ্যা হচ্ছে, আষাঢ়ে গল্প হচ্ছে, তারপরে আমরা দুজন আর আমার ফ্যামিলি মেম্বাররা আমরা একটা রেস্টুরেন্টে বসে যেমন খেতে বসছিলাম, তখন আমরা যে স্বাভাবিকভাবে ফেসবুক থেকে একটা সামাজিক মাধ্যম, তো ওখানে আমরা জাস্ট আমাদের 3 মিনিটের আমাদের আলোচনা এটা নিয়ে কথা বললাম। তারপরে দেখলাম যে এটা নিয়ে বিভিন্ন মিডিয়া আসতেছে, আবারও সেই কাহিনী, সেখানে বললো সে নাবালিকা, সেই নিউজ হলো সে নাবালিকা। কিন্তু তার বয়স তো এই যে তার বার্থডে আপনার 25 তারিখে, এই বছর 25 তারিখে তার জন্মদিন, সে তখন 19 বছরে পদার্পণ করবে। এবং মহামান্য হাইকোর্টের নির্দেশে তার ঢাকা মেডিকেল তার বয়স নির্ধারণ করে দিয়েছে 19 বছর, তাহলে সে তো নাবালিকা না। তো যেহেতু নাবালিকা নিউজ হয়েছে, তখন আমরা ভাবলাম যে না, আমরা আসলে মিডিয়ার সাথে কথা বলি, কারণ দূরে থাকলে হয় কি আপনার নানান কল্পকাহিনী সৃষ্টি হয়, তো সত্যটা সামনে আসা উচিত। এই সত্যটা সামনে তুলে ধরার জন্যই আমরা মিডিয়াতে আসলাম, ঠিক আছে? তারপর দেখবেন যে মিডিয়াতে অনেকে ধরেন আমাদের নিয়ে অনেক কৌতূহল হয় কি, আপনার ধরেন 100 যদি মানুষ থাকে, 100 মানুষ তো আর পক্ষে থাকে না, কিছু পক্ষে বিপক্ষেই থাকে। তো কিন্তু আমরা ভাবি সত্যের মাঝে থাকি, গল্প একটি পর্যায়ে সত্য প্রতিষ্ঠিত হবে, কারণ সত্যকে কখনই চাপা দিয়ে রাখা যায় না, সত্যর জয় হয়। আমরা সেই জন্য মনে করেছি আমরা সত্য কথাগুলি বলবো, এটা আমাদের আত্মবিশ্বাস, ইনশাল্লাহ সত্য জয় হবে। ভাই, আপনি এর আগেও বলেছেন বিয়ে একটি সামাজিক বন্ধন, আপনি বিয়ে করেছেন, পবিত্র একটি সম্পর্ক করেছেন, তো আপনাদেরকে নিয়ে মানুষ এত বাজে মন্তব্য কেন করে? না, বাজে মন্তব্য করার কারণটা আমি যেটা বুঝি, সেটা হলো কি অনেকে আসল কাহিনী জানে না, বুঝছেন? অনেকে মনে করে যেমন আমাকে একজন এটা বাজে মন্তব্য করেছে, ধরেন 15-20 হাজার মন্তব্য করে, সব তো দেখা সম্ভব না। আমি তাকে খুঁজে তাকে ফোন দিলাম, আমি বললাম যে আপনি যে মন্তব্যটা করলেন, আপনি একটা নাবালিকা মেয়েকে বিয়ে করেছেন, 16 বছর মেয়েটার বয়স। আমি বললাম আপনি কোথায় পেলেন? বলে যে আমি একটা পত্রিকায় দেখেছি। তা আমি বললাম তার বয়স তো 19 বছর, আর যখন বিয়ে করি তখন তার বয়স 18 বছর প্লাস। তো বলে যে আমি খুবই দুঃখিত, আমি আসলে ঘটনাটা জানতাম না। আবার অনেকে বলছে যে হয়তো ওই যে অর্ধেক তো নিউজ পড়ি, সবাই তো ধরেন, যেমন বাংলাদেশের মিডিয়া এখন আপনারা জানেন কত আমি জানি না, আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া হলো 5000 প্লাস, কারণ যার হাতে একটা স্মার্টফোন আছে সেই এখন একটা মিডিয়া, সে একটা নিউজ করছে। এবং আমাদের নিউজ করে ওই যে ওরা বলে কি ভিউজ বাড়াচ্ছে, কীভাবে টাকা ইনকাম করছে, এরকম বলে। তা আমি বলি, ধরেন একটা আপনি যদি এমন দেন, যেন আমার কোটটা করেছি, এটা খুলে যদি বলেন এর মোস্তাকের কোট, দেখবেন এটা নিয়ে ট্রল হচ্ছে, যেটা মোস্তাকের কোট, এটা যদি কি যেন একটা জিনিস, এরকম হচ্ছে আর কি। আমার ওর ছবি দিয়ে দেখি ভিউজ হয়ে যাচ্ছে শত শত। অ্যাকচুয়ালি আমাদের দেশে হয় কি, আমাদের রিক্রিয়েশনের খুবই অভাব। আমরা যে রিক্রিয়েশন পাবো সেটার খুব একটা সুযোগ সুবিধা নাই। তো সবাই মনে করে যে এটা নিয়ে আমরা থাকি,
হয়তো এটা নিয়ে কিছুদিন থাকবে, আবার দেখা যায় আরেকটা কিছু নিয়ে শুরু করবে, এরকম আর কি। আচ্ছা, আপনার কখনো রিগ্রেট হয় যে আমি ঠিক করিনি, বা কখনো এরকম মনে হয় যে না আমি অলরেডি বেস্ট কাজগুলোর মধ্যে একটা এটা যে আমি না, আমি যেটা সবসময় বলি, আমার এই পর্যায়ে যে আমি আসছি, আমার বয়সে আমি তো অনেক পরিশ্রম করে জীবনের অনেক কিছুর সাথে ছিলাম, একটা সামাজিক মর্যাদা নিয়েই আমি ছিলাম। তো সেখানে এসে আমার সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু আমার কোনো অনুতপ্ত নয়, একেবারেই অনুতপ্ত না। কারণ আমি তো ধরেন একজন ম্যাচিউরড মানুষ, এবং যাকে আমি বিয়ে করেছি সেও সাবালিকা, কিন্তু তার সাথে আমার এত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আমি তো বয়সের গ্যাপ কখনোই বুঝি না। কারণ আমি ওর সাথে লুডো খেলি, যেটা বাচ্চাদের খেলা, নানান রকমের খেলা খেলি যেটা বাচ্চারা খেলে, এবং সে আমার সাথে, আমি কিন্তু বুঝতে দেয় না আমাকে, বুঝছেন, যেমন অনেক সময় দুষ্টামি করে আমার সাথে। তা আমি বলি মানে ধরো, সে বলে কেন, আমার তো হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের সাথে তো আমি এটুকু দুষ্টামি করতেই পারি। তো বিষয়টা হলো এরকম। আচ্ছা মোস্তাক ভাই, মানে আজকে অনেকে বলছে হ্যাঁ যে আপনি বইমেলা থেকে মানে পালিয়ে আসছেন পুলিশ পাহাড়ে, আসলে ধাওয়া খেয়ে চলে আসছেন, এইরকম কথা বলতেছে, আসলে এই বিষয়টা কি? আসলে কি আপনি ধাওয়া খেয়ে চলে আসছেন বইমেলা থেকে? শোনেন, ওখানে মিডিয়া ছিল, সবাই ছিল, হ্যাঁ, এত ভিড় হয়েছে, যখন এত ভিড় হয়ে গেল, তিনি হাজার হাজার লোক, আমি যে স্টলে বসছি, উনি বলে যে আমি ভাই বই বিক্রি করতে পারছি না, যারা অরিজিনাল ক্রেতা আসছে তারা বই কিনতে পারছে না। তো এখন আমি যখন বেরোচ্ছি তখন তো, কারণ এত লোক, হাজার হাজার লোক, আমাকে কেউ কোনো দেওয়া মানে কোনো আজে বাজে আমি কোনো পরিবেশ আমি দেখি নাই, কিন্তু সবাই দেখি ছবি তুলতে চাচ্ছে, দৌড়াচ্ছে শুধু ছবি আসার জন্য, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তখন যে মেলার যারা ওই যে আপনার কি আনসার ওরা থাকে, হ্যাঁ, ওরা একটু স্পট করে আমাকে কারণ লোকজন আসছে, কারণ আমার সাথে আমার ওয়াইফ আছে, হ্যাঁ, তো আমরা মানে বেরোয় আসছি শান্তিপূর্ণভাবে, মানে বের হয়ে আসছি, কোনো রকম কোনো প্রবলেম আমি দেখি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা ধাওয়া খেয়ে মেলা থেকে বেরোন? না না, দাওয়া খাবো কেন? আচ্ছা আচ্ছা, তিশা কি ভয় পেয়েছেন নাকি আজকের এই ভয় পাবে কেন? সে তো আনন্দিত। আমি কখনোই ভয় পাই না, আসলে আমি কোনোভাবেই ভয় পাই না। আমার ভালোই লাগছিল, মানুষজন আসছে, আমাদের সাথে ছবি তুলছে, আমাদের বই নিচ্ছে, ইভেন আমাদের একটা অটোগ্রাফ নেওয়ার জন্য একটা মানুষ 15 মিনিট দাঁড়িয়েছিল যে ছবি তুলবো, ওই সাইডে তখন আমরা যাইনি। তো এই যে মানুষ এত ভালোবাসে, এতটা আপন করে নিচ্ছে, এটা থেকে বড় পাওয়া আসলে আর কিছু হয় না। আচ্ছা, মোস্তাকের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি মেলায় থাকেন, রাস্তায় থাকেন, যেখানেই থাকেন মানুষের বিভিন্ন কথার সম্মুখীন হন, কিন্তু আপনার এর আগে একটা পরিবার আছে, এই পরিবার থেকে আসলে কেমন সাপোর্টটা পেয়েছিলেন? জাস্ট এই প্রশ্নটা। না, আমার আগের যে আমার ফ্যামিলিতে আমার কোনো প্রবলেম নেই, আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আনন্দে আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাস্ট কোশ্চেন মুস্তাক ভাই, বিষয় হচ্ছে রুবায়েত ফাতেমা এবং তার হাজবেন্ড, তারা পপুলার ছিল অনেক আমাদের বাংলাদেশে। আপনি কি মনে করছেন, আপনি কি তাদেরকে পিছনে ফেলিয়ে আপনি একদম আমাদের বই বিক্রি করতেছিলাম, অটোগ্রাফ দিচ্ছিলাম, তো তখন দেখা যাচ্ছে এমন একটা পরিবেশ হয়েছে, শত শত লোক, হাজার হাজার লোক, মানে ওই আমাদের স্টলে যারা বই কিনতে আসে তারা বই কিনতে পারছে না, হ্যাঁ, বই কিনতে পারছে না, আশেপাশের স্টলে বই কিনতে পারছে না। তো তখন আমরা ভাবলাম যে এখানে থাকলে যে মেলার যে আপনার যারা বই কিনতে আসছে তাদের প্রবলেম হবে, তারা বই কিনতে পারছে না, আমার বইয়ের জন্য ধরেন চিরগাঁও, কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে আসছে। মেলার পরিবেশ নষ্ট হচ্ছে নাকি? না, তারা মানে বই কিনতে পারছে, মানে আমার সামনে এত লোক আসতে চাচ্ছে, মানে হাজার হাজার লোক আমার সামনে আসতেছে, যেহেতু আমার সামনে আসতে চাচ্ছে, তো যারা অটোগ্রাফ নিতে আসছে, যারা বই কিনতে আসছে, তারা তো আসতে পারছে না। তো সেই জন্য আমি কিছু মানে বেশ বই আমি অটোগ্রাফ দিয়ে দিলাম, অটোগ্রাফ দিয়ে, তারপর যেহেতু অটোগ্রাফ চাচ্ছে তো অটোগ্রাফ দিয়ে পর আমি চলে আসছি। থ্যাংক ইউ।